নমস্কার, মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। তো প্রতিদিনের মতো আজকে আমি তোমাদের সামনে আরো একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হলো ধ্বনিতত্ত্ব, বাংলা ব্যাকরণ। তো বাংলা ব্যাকরণ সম্পর্কে আমি পারুল লাইব্রেরির একটা বই থেকে যতটুকু সংগ্রহ করতে পেরেছি ততটুকুই আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ক্লাসটা শুরু করবার পূর্বে আমি তোমাদের বলে দিচ্ছি, হারিয়ে যাওয়া কোনো কিছু প্রতি আবেগ রাখা উচিত নয়, কারণ হারিয়ে যাওয়া বস্তু সবসময় হারিয়ে যাওয়ার মতোই হয়, আর এটা যদি ফিরে আসে তাহলেও সেটা অকেজু হয়ে ফিরে আসবে। তাই তার প্রতি কোনো আবেগ না রেখে বর্তমানকে নিয়ে চলাই প্রত্যেকের উচিত। তো আজকে আমাদের ক্লাসের বিষয় হলো ধ্বনিতত্ত্ব। তো ধ্বনিতত্ত্ব সম্পর্কে আমি তোমাদের আগে ক্লাসেও একটু বলে দিয়েছি এবং আজকে আবারও একটু বলে দেওয়ার চেষ্টা করছি। ধ্বনিতত্ত্বের মধ্যে স্বরসঙ্গতি, স্বরভুক্তি, অপনিহিতি, অভিশ্রুতি, বর্ণ বিপর্যয়, নাসিকী ববন, সমীববন, ধ্বনিলোপ, বিষমীববন, স্বরাগম এবং লোকনিরক্তি ও বর্ণন্দিত এই পাঠগুলি রয়েছে। তো এই পাঠগুলি কখন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, অবশ্যই তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আর আমি সেই প্রশ্নগুলির সমাধান করতে আজকের ক্লাসটা তোমাদের সামনে উপস্থাপন করেছি। তো প্রথমেই ডক্টর সুকুমার সেনের মতে অপনিহিতি বা বিপ্রজ্যাস অথবা সন্ধি ব্যতীত অভিশ্রুতির মতো ধ্বনি পরিবর্তন হলে তাকে স্বরসঙ্গতি বলে। ঠিক আছে, অভিশ্রুতির মতো যদি ধ্বনি পরিবর্তন হয় তাকে স্বরসঙ্গতি বলে। তাহলে তোমাদের মধ্যে একটা অস্পষ্ট ভাব রয়েছে যে স্বরসঙ্গতি কি, অর্থাৎ যখন উচ্চারণের দিক থেকে একটি অন্যটির কাছাকাছি নিয়ে আসে বা পরস্পর এক হয়ে যায় তখন স্বরধ্বনির রূপ পরিবর্তনের রীতিকে বলা হয় স্বরসঙ্গতি। মানে স্বরধ্বনির রূপ পরিবর্তন হলেই সেটাকে বলা হয় স্বরসঙ্গতি। যেমন ধরো ফিতা হয়ে যায় ফিতে, ঠিক আছে, এই যে স্বরধ্বনির উচ্চারণ হয়েছে সেটা বলা হয় স্বরসঙ্গতি। এবার স্বরসঙ্গতি দেখো চার প্রকার হতে পারে স্বরসঙ্গতি। একটা হলো কি প্রগত স্বরসঙ্গী, যেমন মিথ্যা মিথ্যে, প্রত্যেকটার মধ্যেই কিন্তু এরকম ভাগ থাকবে। প্রগত স্বরসঙ্গতি, তারপর হলো পরাগত স্বরসঙ্গতি, যেমন দেশি দেশি হয়ে যায় দেশি, সেটা হলো পরাগত, মানে পরেরটা যখন কি হয় পরিবর্তন হয়। তারপর হলো কি স্বরসঙ্গতির মধ্যে একটা রয়েছে মধ্যগত বিলুপ্তি, মানে বিলাতি, সেটা মাঝখানেরটা দেখো পরিবর্তন হয়েছে বিলিতি হয়ে গেছে, ঠিক আছে, মাঝখানেরটা পরিবর্তন হয়েছে, সেটা হলো কি মধ্য স্বরসঙ্গতি। এরপর হলো অনন্য স্বরসঙ্গতি, যেমন মুজা হয়ে গেছে মুজু, সেটা হলো কি অনন্য স্বরসঙ্গতি। তাহলে স্বরসঙ্গতি কি সেই সম্পর্কে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এবং স্বরসঙ্গতি কিভাবে চেঞ্জিং হয়, প্রত্যেকটা কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তারপর হলো বিপ্রকর্ষ, এই যে আমরা এখানে এসেছিলাম স্বরসঙ্গতির পাঠটা আমরা বুঝিয়ে দিলাম। এবার হলো বিপ্রকর্ষ, ছন্দের প্রয়োজনে অনেক সময় দুটি সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মধ্যে একটি স্বরধ্বনি আসিয়া ব্যঞ্জনধ্বনিকে বিশ্লেষণ করিয়া দেয়, তাকে বলা হয় বিপ্রকর্ষ। ঠিক আছে, একটা স্বরধ্বনি আসে ব্যঞ্জনধ্বনিটাকে কি করে দেয়, বিশ্লেষণ করে দেয়। এই যে বিশ্লেষণ করে দেওয়া, এটাকেই বলা হয় কি বিপ্রকর্ষ। যেমন প্রাণ হয়ে যায় পরাণ। তাহলে এবার তোমাদের প্রশ্নতে কিভাবে আসবে সেটাও বিভিন্নভাবে, প্রাণ পরাণ এটা কোন সংগতি বা কোন কোথায় পড়েছে, এটা বিপ্রকর্ষ, অপনিহিতি না অভিশ্রুতি, এইরকম ভাবে আসতে পারে। তাহলে তোমরা এটা ধরে প্রাণ যখন পরাণ হয়ে যাবে, মানে মিডল একটা যখন চেঞ্জ হয়ে যায় বা এটা যখন একটা ছন্দে পরিণত হয়ে যায় তখন সেটা হয়ে যায় কি বিপ্রকর্ষ। তারপর হলো শব্দের মধ্যে ই অথবা উ ধ্বনি থাকলে, ই অথবা উ ধ্বনি থাকলে বা দেখা যায় স্থানের আগে যদি উচ্চারিত হওয়ার রীতিকে বলে, মানে এই যে যথাস্থানের উর বদলে ই বা ই উ, যে যথাস্থানের যে একটা পরিবর্তন হয়ে যখন উচ্চারিত হয় তখন সেটাকে বলা হয় অপিনিহিতি। যেমন ধরো আজি আইজ, সেটা কি হয়েছে যথাস্থানে বসে একটা পরিবর্তন, ইর জায়গা উ ধ্বনিটা কি হয়েছে পরিবর্তিত হয়েছে, ঠিক আছে, আজ হয়ে গেছে আইজ, সাধু হয়ে গেছে সাউদ। এই যে উচ্চারণটা পরিবর্তন হয়ে যাওয়া সেটা হলো কি অপিনিহিতি।
আমি আরো কঠিনভাবে বা আরো সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারতাম, কিন্তু এখানে আমি খুবই অল্প জায়গা এবং খুবই কম সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করছি। তোমরা অবশ্যই না বুঝলে বলবে, ঠিক আছে? শব্দের মধ্যে যখন ই অথবা উ ধ্বনি থাকলে যথাস্থানের আগে যখন উচ্চারিত হওয়া রীতিকে যে যথাস্থানের আগে উচ্চারিত হওয়া রীতিটাকে বলা হয় কি অপিনিহিতি। যেমন আজি, আজ, সাধু, সাউদ। তারপর হলো স্বরধ্বনি যখন ই ইউ পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে, মানে আগের স্বরধ্বনিটার সঙ্গে মিলে পরিবর্তন ঘটানোর রীতিকে বলা হয় অভিশ্রুতি। এই যে তোমাদের অভিশ্রুতি দিয়েছিলাম, এই যে অভিশ্রুতি, ঠিক আছে? অভিশ্রুতি। তাহলে কি বলছে, পূর্ববর্তী যে স্বরধ্বনিটার সঙ্গে যখন মিলে শব্দের পরিবর্তন ঘটানোর চেষ্টা করে। যেমন ধরো রাখিয়া, রাইকা, ঠিক আছে? রাখিয়া, রাইকা মানে কি আর যেটা সেটা রস্যি হয়ে গেছে। এই যে একটা রীতি বা পূর্ববর্তী ধ্বনিটার সঙ্গে মিলে যেটা পরিবর্তন হয়ে যায় সেটা হলো কি আর অভিশ্রুতি, সেটা হলো অভিশ্রুতি। তোমরা অবশ্যই বোঝার চেষ্টা করবে এবং যদি না বুঝো তাহলে অবশ্যই আমাকে বলবে। সেটা হলো কি অভিশ্রুতি। যেমন রাখিয়া হয়ে যায় রাইকা। তারপর হলো কি উচ্চারণের সুবিধার জন্য, আমরা যখন উচ্চারণ করতে যাই তখন উচ্চারণের সুবিধার জন্য হয় কি অন্তর্গত দুইটি ব্যঞ্জন বর্ণের পারস্পরিক স্থান পরিবর্তন করে, মানে দুইটি ব্যঞ্জন বর্ণ পরস্পর স্থান পরিবর্তন হয়ে যায়। উচ্চারণ করার প্রবণতাকে বিপর্যয় বলা হয়। যে স্থান পরিবর্তন করে যে উচ্চারণ হয়, সেই যে উচ্চারণ করার প্রবণতা সেটাকে বলা হয় কি বিপর্যয়। সেটাকে বলা হয় বিপর্যয়, ঠিক আছে? যেমন ধরো পিশাচ হয়ে যায় পিচাস, মানে অনেক সময় উচ্চারণ করতে আগেরটা পরে হয়ে যায়, পরেরটা আগে হয়ে যায়। পিশাচ হয়ে যায় পিচাস, এইরকম যে পরিবর্তনটা সেটা হয় কি বিপর্যয় বলা হয়। তাহলে আমাদেরকে আসতে পারে কি পিশাচ গ্রেটার দেন পিচাস ইজিক্যাল টু বলে দেবে তোমাকে কি অপশন দিয়ে দেবে বিপর্যয়, অপনিহিতি, অভিশ্রুতি। তাহলে আমাদেরকে দিতে হবে কি বিপর্যয়। এই যে বিষয়গুলো, এই যে উদাহরণগুলো যদি আমি একটা জায়গায় 20টা উদাহরণ তোমাদের সামনে তুলে ধরতাম তাহলে হয়তো বিষয়টা আরো সহজভাবে বোঝা যেত। কিন্তু আমাদেরকে পুরোটা চ্যাপ্টার ধ্বনিতত্ত্বটাকে একদিনে কভার করতে হবে। এই জন্য আমরা কি করেছি, প্রত্যেকটা থেকে একটা করে এক্সাম্পল নিয়েছি। তারপর ধরো কোন শব্দের বর্গের পঞ্চম বর্ণ, মানে বর্গের পঞ্চম বর্ণ নিয়, ন, মূর্ধন্য, ম অর্থাৎ নাসিকি ব্যঞ্জন ধ্বনিগুলির উচ্চারণের সময় লুপ্ত হয়ে যদি দেখা যায় যে কি নাসিকি ব্যঞ্জন ধ্বনিগুলির উচ্চারণের সময় লুপ হয়ে যদি নিকটবর্তী স্বরধ্বনিকে সানুনাসিকে পরিণত করে তাকে নাসিকি ভবন বলে। অবশ্যই কথাটা যখন আমি পড়ি তখন তোমাদের শুনতে একটু কিরকম লাগছে। আমি আবারও একবার পড়ছি। কোন শব্দের বর্গের পঞ্চম বর্ণ অর্থাৎ উম, নিয়, ন, ন, ম, নাসিকে মানে যেগুলি উচ্চারণ করলে আমাদের গত ক্লাসে আমি বুঝিয়েছিলাম আমাদের নাক দিয়ে কোনো একটা কি সুর আসে, সেই শব্দগুলি ব্যঞ্জন ধ্বনিগুলির উচ্চারণের সময় লুপ্ত হয়, যদি সেটা লুপ্ত হয়ে যায় মানে একদম শেষ হয়ে গিয়ে যদি নিকটবর্তী স্বরধ্বনিকে সানুনাসিকে পরিণত করে তখন সেটাকে বলা হয় নাসিকি ভবন। যেমন ধরো পঞ্চ হয়ে গেছে পাঁচ, ঠিক আছে? এই যে পঞ্চ সেটা কি আমাদের নাক দিয়ে উচ্চারিত হয়েছিল, সে পঞ্চটা আমাদের নাক দিয়ে উচ্চারিত হওয়ার সাথে হয়েছিল, কিন্তু এটা পরিবর্তন হয়ে সম্পূর্ণ চেঞ্জ হয়ে হয়েছে কি পাঁচ। এই যে পরিবর্তনটা বা এইরকম ধরনের যদি পরিবর্তন হয় সেটা হলো কি নাসিকি ভবন। আবারও একবার বলছি, কোন শব্দের বর্গের পঞ্চম বর্ণ অর্থাৎ নিয়, তারপর উম, ন, মূর্ধন্য, ম এই যে নাসিকি ন উচ্চারণটা যে নাসিকে মানে নাকের সাহায্যে ব্যঞ্জন ধ্বনিগুলির উচ্চারণের সময় যখন সেগুলি লুপ্ত হয়ে একটা নিকটবর্তী স্বরধ্বনিকে সানুনাসিকে পরিণত করে, নিকটবর্তী স্বরধ্বনিতে সানুনাসিকে পরিণত করে তখন সেটাকে বলা হয় নাসিকি ভবন। যেমন ধরো পঞ্চ হয়ে যায় কি পাঁচ, এই যে পরিবর্তন হওয়াটা সেটাই হলো কি নাসিকি ভবন। তারপর আমি স্বরসঙ্গতি সম্পর্কে বাক্যগুলি তোমাদেরকে দিয়ে দিয়েছি। এরপর হলো একই শব্দের মধ্যে যখন বিভিন্ন ব্যঞ্জন ধ্বনি পাশাপাশি থাকলে উচ্চারণের সুবিধার জন্য ধ্বনি দুটি একই বর্গের ধ্বনিতে পরিণত হওয়ার নাম হলো সমীভবন।
ঠিক আছে, সেটা একই রকম থাকার পরিণত নাম হলো সমীভবন। আবারও বলছি, একই শব্দের মধ্যে বিভিন্ন ব্যঞ্জনধ্বনি, ব্যঞ্জনধ্বনি কি সেটা আমি গত ক্লাসে বুঝিয়ে দিয়েছি, পাশাপাশি থাকলে উচ্চারণের সুবিধা, আমাদের যে উচ্চারণ করতে সুবিধা হয়, এবং ধ্বনি দুটি একই বর্গের ধ্বনিতে পরিণত, মানে একই রকম, যেমন তর্ক, তক্ক, শুনতে একই রকম, কিন্তু কি হয়ে যায়, দুটোর মধ্যে একটা বর্গের ধ্বনির পরিবর্তন হয়। ঠিক আছে, যেমন ধরো তক্ক, তর্ক, এই যে রেফ যে শব্দটা, সেটা যখন পরিবর্তন হয় সেটা স্বাভাবিকভাবে হয় যে তক্ক। ঠিক আছে, তো এখানে আরো কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে পড়ে নিতে হবে। যদি আরো কয়েকটা এক্সাম্পল পড়ে না, তাহলে তোমরা অতি সহজে আরো বিষয়টা বুঝে নিতে পারবে। তর্ক যখন তক্ক হয়ে যায়, এরকম ধরনের পরিবর্তন হলে সেটা হলো কি সমীভবন। অর্থাৎ একই শব্দের মধ্যে বিভিন্ন ব্যঞ্জনধ্বনি পাশাপাশি থাকলে উচ্চারণের সুবিধার জন্য যখন একই বর্গের ধ্বনিতে পরিণত হওয়ার নাম সমীভবন। অর্থাৎ দুইটা যখন একই ধ্বনিতে পরিণত হয়, তর্ক, তক্ক, একই ধ্বনি, মানে আওয়াজটা একই রকম হচ্ছে, এরকম পরিবর্তন হলে এটাকে বলা হয় কি সমীভবন। তারপর হলো কোনো পদমধ্যের এক বা একাধিক ধ্বনি বর্জন করে, মানে কোনো পদের মধ্যে যদি একাধিক ধ্বনি বর্জন করে, মানে রেখে দিয়ে অর্থাৎ উচ্চারণ না করে পদটিকে সংক্ষিপ্ত আকারে উচ্চারণ করার প্রবণতার নামই হলো কি ধ্বনি বিলোপ, মানে ধ্বনি লুপ, যেটাকে বলা হয় ধ্বনি লুপ। যেমন ধ্বনি লুপ বলতে কি ধ্বনি হারিয়ে গেছে, এরকম কি, যেমন অ, ল, আ, র, উ, এগুলির যে পরিবর্তন হয়, যেমন ধরো এগুলির মধ্যে আবার রয়েছে স্বরধ্বনি লুপ, কোনো সময় স্বরধ্বনি বিলুপ্ত হয়ে যায়, কোনো সময় ব্যঞ্জনধ্বনি বিলুপ্ত হয়ে যায়। যেমন আদি, মধ্যস্বর, অন্তঃস্বর, স্বরধ্বনি বিলুপ, আদি মানে প্রথমটাও চলে যেতে পারে, কোনো সময় মিডলেরটাও চলে যেতে পারে, কোনো সময় লাস্টেরটাও চলে যেতে পারে। ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রেও সেম, আদি, মধ্য, অন্ত, অর্থাৎ কোনো সময় প্রথমটা চলে যেতে পারে, বিলুপ্ত হয়ে যেতে পারে, আবার কোনো সময় মিডলেরটা বিলুপ্ত হতে পারে, আবার কোনো সময় অন্তটাও বিলুপ্ত হতে পারে। তাহলে বিলুপ্ত হয়ে যখন যে উচ্চারণটা হয়, যেমন ধরো সবগুলি মিলে হয়েছে লাউ, ঠিক আছে, এই যে উচ্চারণ হয় অনেকগুলি বিলুপ্ত, অ বিলুপ্ত হয়ে গেল, আ বিলুপ্ত হয়ে গেল, এগুলি হয়ে কি আর রয়েছে র বিলুপ্ত হয়ে গেল। এই যে উচ্চারণটা অনেকগুলি বিলুপ্ত হয়ে যাওয়া, এগুলি বিলুপ্ত হয়ে যায়, মানে অনেকগুলি, সহজ কথায় যেটাকে বলা হয় আমরা অনেকগুলিকে মানে পার করে, মানে সেটাকে বলা হয় কি এক কথায় প্রকাশ, যেরকম এরকম কি, যেমন স্বরধ্বনির ক্ষেত্রে সেটা আদিটা সামনেরটাও বিলুপ্ত হতে পারে, পেছনেরটাও বিলুপ্ত হতে পারে, আবার কখনো মিডলেরটাও বিলুপ্ত হতে পারে। তারপর হলো দুইটি সম ব্যঞ্জনধ্বনির একটিকে অন্য ব্যঞ্জনধ্বনিতে রূপান্তর করে উচ্চারণ করার রীতিকে বলা হয় বিষমীভবন। ঠিক আছে, একটিকে অন্য ব্যঞ্জনধ্বনিতে রূপান্তরিত করে উচ্চারণ করার বিষমীভবন বলা হয়। যেমন ধরো শরীর, শরীর, অর্থাৎ এই কথাটাকে আমি চেঞ্জ করে লিখে দিলাম। ঠিক আছে, এই যে পরিবর্তন করে নেওয়া, মানে একটা ধ্বনিকে উচ্চারণ করে বলে দেওয়ার, এটা হলো বিষমীভবন। যেমন ধরো দুইটি ব্যঞ্জনধ্বনির একটিকে যখন অন্য ব্যঞ্জনধ্বনিতে, মানে এক শরীর, সেটা অন্য ব্যঞ্জনধ্বনিতে শরীর হয়ে গেছে, মানে সেটাকে ব্যঞ্জনধ্বনি রয়েছে, বা আরেকটা ভাবে সেটাকে আমি উচ্চারণ করে নিলাম, এই যে উচ্চারণ করে নেওয়া, সেটা হলো কি বিষমীভবন, সেটা বিষমীভবন বলে পরিচিত। তারপর হলো স্বরাগম, কথাটির সাধারণ অর্থ হলো পদ্য মধ্যে স্বরধ্বনির আগমন, অর্থাৎ প্রাণ পরাণ, মানে কোনো পথমধ্যে, মানে পদের মধ্যে দেখা যায় যে কোনো একটা প্রাণ, যেমন প্রাণের মধ্যে পরাণ, আর একটা জিনিস সে আগমন করে, মানে এক্সট্রা এসে গেল, সেটা হলো কি স্বরধ্বনি। এই যে স্বরধ্বনি এক্সট্রা এসে যাওয়া, সেটাই হলো কি স্বরাগম, অর্থাৎ স্বরধ্বনি এক্সট্রা এসে যাওয়া, মানে স্বরাগম কথার অর্থই হলো, সাধারণ অর্থ হলো পদ মধ্যে স্বরধ্বনির আগমন, মানে আমাদের যে পদটা রয়েছে সেই পদটার মধ্যে একটা স্বরধ্বনির আগমন ঘটে গেছে, এই যে আগমন ঘটে যাওয়া, সেটাই হলো কি স্বরাগম। যেমন প্রাণ হয়ে গেল কি পরাণ, এই যে প্রাণ হয়ে গেল পরাণ, এটাই হলো কি স্বরধ্বনির আগমন। এবার হলো লুকনিরক্তির ফলে শব্দের মূলগত অর্থের পরিবর্তনের উদাহরণ প্রায় সব ভাষাতেই অল্প বিস্তর পাওয়া যায়। এই যে লুকনিরক্তির ফলে, আমরা লাস্ট যেটা দিয়েছিলাম সেটা হলো লুকনিরক্তি। লুকনিরক্তির ফলে শব্দের মূলগত অর্থের পরিবর্তনের উদাহরণ প্রায় সব ভাষাতেই পাওয়া যায়। দেখা যায় যে শব্দের যে মূলগত অর্থ থাকে সেটা কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, সেটা হলো কি লুকনিরক্তির ফলে সেটা পরিবর্তন হয়ে যায়।
যেমন ধরো আমি তোমাদেরকে বলে দিচ্ছি লুকু নিরুক্তির ফলে পরিবর্তন হলে সেটাকে কিভাবে আমরা বলতে পারবো। যেমন ধরো আমরা বলতে পারবো সেটা বিভিন্নভাবে, যেমন উর্ণভাব বা যে কীট উর্ণা বয়ন করে। যেমন ধরো উর্ণা, এই ধরনের যে শব্দগুলি সেগুলি কি করা হয়। তাছাড়া তুমি বর্ণান্বিত, এই যে লাস্ট আমি দিয়েছিলাম সেটা হলো কি বর্ণান্বিত। বর্ণান্বিত হলো শব্দ বা পদের গুরুত্ব বুঝতে শব্দের কোনো কোনো বর্ণের উচ্চারণে সেই বর্ণের সঙ্গে আরও একটি একই বর্ণ যুক্ত করার প্রবণতাকে বলা হয় কি বর্ণান্ধ। যেমন ধরো সকাল সকাল, এই যে সকাল শব্দটার সঙ্গে আরেকটা ক যুক্ত হয়ে গেল, সেটা হলো কি বর্ণান্বিত। এই ছিল তোমাদের ধ্বনিতত্ত্ব সম্পর্কে ধারণা। যদি কোনো জায়গা থেকে আসে তাহলে অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, নমস্কার।